পৃথিবীর মানচিত্র কিছু দেশ থাকে যাদের ভাগ্য লেখা থাকে তাদের মাটির নিচে। ভেনেজুয়েলা এমন একটি দেশ যেখানে শিশুরা তেলের উপর দাঁড়িয়ে বড় হয়, কিন্তু সেই তেল কখনো তাদের হয় না। বছরের পর বছর ধরে এই দেশটিকে ঘিরে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে সব দরজা, অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, সবকিছু। কোনো ঘোষণা ছাড়াই, কোনো যুদ্ধ ছাড়াই। তারপর একদিন নীরবতা ভেঙে যায়। আকাশে শোনা যায় যুদ্ধ বিমানের শব্দ, সমুদ্রে দেখা যায় অচেনা যুদ্ধ জাহাজ, আর বিশ্ববাসী জানতে পারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গ্রেফতার। অভিযোগ মাদক পাচার। কিন্তু এই অভিযোগ কি আজকের, নাকি বহু বছর আগে ঠিক করা ছিল এই পরিণতি? কারণ ইতিহাস আমাদের শেখায়, যখন কোনো দেশ নিজের সম্পদ নিজে নিয়ন্ত্রণ করতে চায় তখন তার বিরুদ্ধে হঠাৎ করে অভিযোগ জন্ম নেয়, নেতা অপরাধী হয়ে যায় আর যুদ্ধ আইনসম্মত হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এই আক্রমণ কি শুধু একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে, নাকি পুরো একটি দেশের বিরুদ্ধে? কেন যুক্তরাষ্ট্র হঠাৎ করে সামরিক শক্তি ব্যবহার করলো? কেন একই সাথে অন্য রাষ্ট্রগুলো হুমকি দিতে শুরু করলো? আর কেন বিশ্ব রাজনীতি আবার দুই ভাগে ভাগ হয়ে গেল? এই যুদ্ধ কি এখানেই থামবে, নাকি এটি একটি বড় বৈশ্বিক সংঘর্ষের শুরু, যার আগুন ছড়িয়ে পড়তে পারে সীমান্ত পেরিয়ে, মহাদেশ পেরিয়ে পুরো পৃথিবীতে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব সেই সত্য যা সংবাদপত্রে বলা হয় না, বা যা শিরোনামে আসে না, কিন্তু যার জন্য শুরু হয় যুদ্ধ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর এমন রহস্যময় ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কিছু যুদ্ধ শুরু হয় বোমা দিয়ে না, শুরু হয় গল্প দিয়ে। একটা দেশের গল্প বদলে দেওয়া হয়, নেতার পরিচয় বদলে দেওয়া হয়, আর ধীরে ধীরে বদলে যায় পুরো বিশ্বের দৃষ্টিভঙ্গি। ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের এক সংঘর্ষ বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে একটি বিষয়: এটা কোনো সামরিক সংঘর্ষের গল্প না, এটা ক্ষমতা, সম্পদ আর নিয়ন্ত্রণের গল্প। আর এই গল্পের শুরু আজকে থেকে নয়, গতকাল থেকেও নয়। এই গল্পের শিকড় অনেক গভীরে। দক্ষিণ আমেরিকার মানচিত্রে ভেনেজুয়েলা দেখতে অনেকটা সাধারণ, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে এক অসাধারণ সত্য। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত খনিজ তেলের ভান্ডার এই দেশের মাটির নিচে। আর ইতিহাস বলে, যে দেশ যত বেশি সম্পদে ভরপুর তার উপর নজর তত বেশি শক্তিশালীদের। ভেনেজুয়েলার ভাগ্য সেই নিয়মের বাইরে ছিল না। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেল শিল্প বিদেশ কোম্পানির প্রভাবেই চলেছে। তেলের দাম বাড়ে, লাভ যায় দেশের বাইরে, দাম পড়ে, ক্ষতি থাকে দেশের ভেতরে। এই অসম সম্পর্ক একসময় প্রশ্নের মুখে পড়ে। দেশের ভেতরে জন্ম নেয় এক রাজনৈতিক ভাবনা: আমাদের সম্পদ কি আমাদের নয়? এই প্রশ্ন ধীরে ধীরে ভেনেজুয়েলাকে নিয়ে যায় এক ভিন্ন রাজনৈতিক পথে। যখন কোনো দেশ নিজের পথ নিজে বেছে নিতে চায় তখন তার মূল্য দিতে হয়। ভেনেজুয়েলার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। দেশটির রাজনৈতিক অবস্থা আন্তর্জাতিক মঞ্চে ধীরে ধীরে আলাদা হয়ে যেতে থাকে। একসময় যে দেশটি ছিল যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভিতরে, সে দেশটি ধীরে ধীরে নিজস্ব সিদ্ধান্ত নিতে শুরু করে। আর এখান থেকে সম্পর্কে আসে শীতলতা। খোলা সংঘর্ষ নয়, বরং নীরব দুর্বল। এক পর্যায়ে কোনো যুদ্ধ নেই, কোনো হামলা নেই, কিন্তু শুরু হয় অন্য কিছু: কূটনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সতর্কতা, আন্তর্জাতিক আলোচনার প্রশ্ন, গণমাধ্যমে নেতিবাচক বর্ণনা। ধীরে ধীরে ভেনেজুয়েলার পরিচয় বদলাতে থাকে। একটি তেল সমৃদ্ধ দেশ থেকে সে হয়ে ওঠে সমস্যাগ্রস্ত রাষ্ট্র। একটি পরিবর্তন হঠাৎ করে হয় না, একটা সময় নিয়ে তৈরি করা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র বন্দুক নয়, বয়ান। যখন একটি দেশের বিরুদ্ধে এক ধরনের শব্দ বারবার ব্যবহার করা হয়: অস্থিতিশীলতা, অগণতান্ত্রিক, ঝুঁকিপূর্ণ, তখন সেই দেশের সম্পর্কে বিশ্বের ধারণা ধীরে ধীরে বদলে যায়। ভেনেজুয়েলার ক্ষেত্রেও ঠিক তাই হতে থাকে। একসময় সবকিছু বাইরে থেকে শান্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে চাপ জমতে থাকে। একদিকে অর্থনৈতিক টান, অন্যদিকে আন্তর্জাতিক নজরদারি। আর এই নীরবতার ভেতরেই তৈরি হচ্ছিল পরবর্তী অধ্যায়ের মঞ্চ। কিন্তু এখানে গল্প শেষ নয়, কারণ খুব শীঘ্রই এই নীরব সম্পর্ক আর নীরব থাকেনি। একটি সিদ্ধান্ত, একটি অভিযোগ, আর একটি আন্তর্জাতিক ঘোষণা সবকিছু বদলে দিয়েছিল। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নীরবতা বেশি দিন টিকে না, বিশেষ করে যখন নীরবতার ভেতরে জমে ওঠে অবিশ্বাস্য চাপ আর ক্ষমতার হিসাব। ভেনেজুয়েলার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। যে চাপ এতদিন পর্দার আড়ালে ছিল, হঠাৎ করেই তা প্রকাশ্যে আসতে শুরু করে। কূটনৈতিক ভাষা বদলে যায়, সতর্কতা হয়ে ওঠে কঠোর হুঁশিয়ারি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভেনেজুয়েলার নাম আর আসে না শুধু অর্থনৈতিক সংকটের জন্য, এখন তার সঙ্গে জুড়ে যায় নতুন এক শব্দ: অপরাধ। বিশেষ করে একটি অভিযোগ ধীরে ধীরে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে ওঠে: মাদক পাচার। এই অভিযোগ নতুন ছিল না, বছরের পর বছর ধরে মাঝে মাঝে শোনা গিয়েছিল, কিন্তু কখনোই তা ছিল না বিশ্ব রাজনীতির মূল শিরোনাম। এবার পরিস্থিতি বদলাতে শুরু করে। মার্কিন আদালত থেকে একটির পর একটি নথি সামনে আসে, আইনগত ভাষায় লেখা অভিযোগপত্র, কিন্তু তার প্রভাব ছিল পুরোপুরি রাজনৈতিক। ভেনেজুয়েলার শীর্ষে নেতৃত্বের নাম প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধের সঙ্গে খোলাখুলিভাবে যুক্ত করা হয়।
এবং এখানেই গল্পের মোড় ঘুরে যায়। কারণ যখন কোনো দেশের প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়, তখন সেটি আর শুধু আইনের বিষয় থাকে না, তা হয়ে ওঠে সার্বভৌমত্বের প্রশ্ন। ভেনেজুয়েলা এই অভিযোগ অস্বীকার করে। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র, একটি সরকারের বৈধতা নষ্ট করার চেষ্টা। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এই বক্তব্য খুব কমই শোনা যায়, বরং ধীরে ধীরে তৈরি হতে থাকে একটি ভিন্ন বাস্তবতা। কিছু দেশ এই অভিযোগকে সমর্থন করতে শুরু করে, কিছু দেশ প্রকাশ্যে চুপ থাকে, আর কিছু দেশ নীরবে নিজেদের অবস্থান বদলাতে থাকে। বিশ্ব রাজনীতি আবারও দুই মেরুতে ভাগ হতে শুরু করে। এই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা হঠাৎ করে বেড়ে যায়। ক্যারিবিয়ান অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি বাড়তে থাকে। সামরিক মহড়া হয় ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি। সরকারিভাবে বলা হয় এগুলো রুটিন এক্সারসাইজ, কিন্তু ইতিহাস বলে এ ধরনের রুটিন প্রস্তুতি কখনো কাকতালীয় নয়। ভেনেজুয়েলার ভিতরে চাপ তখন চরমে, অর্থনীতি দুর্বল, জনগণের মধ্যে অসন্তোষ, আর বাইরে থেকে আসছে একটার পর একটা আন্তর্জাতিক চাপ। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার নেতৃত্বের সামনে দুইটি পথ খোলা ছিল। এক, চাপের কাছে নতি স্বীকৃত করা। দুই, প্রতিরোধ করা। তারা বেছে নেয় দ্বিতীয় পথ। আর ঠিক তখনই নীরব চাপ পরিণত হতে শুরু করে খোলামেলা সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের ভাষা আরও কঠোর হয়। কূটনৈতিক বক্তব্যে আইনের জায়গা নেয় নিরাপত্তার অজুহাত। বিশ্ববাসী তখন প্রশ্ন করতে শুরু করে, এটা কি সত্যি মাদক পাচার ঠেকানোর অভিযান, নাকি এটি একটি রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার শীর্ষ ধাপ? কারণ ইতিহাসে আমরা দেখেছি, যখন কোনো দেশ হুমকি হিসাবে চিহ্নিত করা হয়, তখন তার বিরুদ্ধে সবকিছু বৈধ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তেই ঘটতে থাকে এমন কিছু ঘটনা যা আর পেছনে ফেরার সুযোগ রাখে না। একটি নির্দিষ্ট দিন, একটি নির্দিষ্ট সিদ্ধান্ত, আর একটি অভিযান যা বদলে দেয় পুরো পরিস্থিতি। সবকিছু বদলে যায় সেই মুহূর্তে, যখন কূটনৈতিক ভাষা আর যথেষ্ট থাকে না। সেই অভিযোগ এতদিন কাগজে ছিল, যে চাপ এতদিন পর্দার আড়ালে ছিল, তা হঠাৎ করে বাস্তবে রূপ নিতে শুরু করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একসাথে ভেসে ওঠে একাধিক খবর, বিশেষ অভিযান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আর আইনের প্রয়োগ নামে অভূতপূর্ব পদক্ষেপ। ভেনেজুয়েলা তখন শুধু একটি রাজনৈতিক সংকটে থাকা দেশ নয়, সে পরিণত হয় একটি আন্তর্জাতিক সংকটের কেন্দ্র। যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল পরিষ্কার, এই পদক্ষেপ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আইনকে কার্যকর করার জন্য, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু বিশ্বের একটি বড় অংশ এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। কারণ প্রশ্নগুলো খুব সহজ ছিল, কিন্তু উত্তরগুলো জটিল। যদি এটি আইনের প্রয়োগ হয়, তাহলে কেন এই আইন শুধু কিছু দেশের ক্ষেত্রেই প্রযোজ্য? যদি এটি অপরাধ দমনের অভিযান হয়, তাহলে কেন সামরিক শক্তি এত বড় ভূমিকা নিল? আর যদি এটি নিরাপত্তার প্রশ্ন হয়, তাহলে কেন একই সাথে অন্য রাষ্ট্রগুলোকেও কেন হুঁশিয়ারি দেওয়া হলো? এই একের পর এক প্রশ্ন বিশ্ব রাজনীতিতে আরো অস্থির করে তোলে। কিছু দেশ প্রকাশ্যে এই পদক্ষেপের সমর্থন জানায়, কিছু দেশ কড়া ভাষায় নিন্দা জানায়, আর বেশিরভাগ দেশ কৌশলভাবে নীরবতা বেছে নেয়। কারণ সবই জানে, এটা শুধু ভেনেজুয়েলার ব্যাপার নয়, এটা একটি বার্তা। এই বার্তা তাদের জন্য যারা নিজেদের সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, একটি বার্তা তাদের জন্য যারা শক্তির ভারসাম্য বদলাতে চায়, আর একটি বার্তা পুরো বিশ্বের জন্য। এই সংঘর্ষ কি এখানেই শেষ হবে, নাকি এটি ভবিষ্যতের আরো বড় সংঘর্ষের একটি নমুনা মাত্র? বিশেষজ্ঞরা সতর্ক করেন, যখন আইন, রাজনীতি আর সামরিক শক্তি একটি বিন্দুতে মিলিত হয়, তখন ছোট কোনো সিদ্ধান্ত বিশাল পরিণতি ডেকে আনতে পারে। ভেনেজুয়েলার ঘটনা হয়তো একটি দেশের গল্প, কিন্তু তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে বহু দূরে। আজ প্রশ্ন আর শুধু এই নয়, কে সঠিক কে ভুল। আজ প্রশ্ন হলো, বিশ্ব কি এমন এক পথে হাঁটছে যেখানে শক্তি হবে শেষ কথা, নাকি এখনো সুযোগ আছে সংলাপ, সমাধান আর ভারসাম্যের? কারণ ইতিহাস সাক্ষী, যুদ্ধ শুরু হয় দ্রুত, কিন্তু তার প্রভাব থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। ভেনেজুয়েলার হয়তো আজ সেই গল্পের কেন্দ্র, কিন্তু আগামীকাল এই কেন্দ্র বদলে যেতে পারে। আর তখনই প্রশ্নটা আমাদের সবার জন্য হবে, এই বিশ্বের আইন আসলে কার জন্য, আর শক্তির সীমা কোথায়? এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব ব্যবস্থা। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতা আর পৃথিবীর বিস্ময়কর সত্য খুঁজতে ভালোবাসেন, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন। আল্লাহ হাফেজ।